একটা নিউজ বের হয়েছে যে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট যে সমস্ত সহযোগী ছিল, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আর্মি, এদের সহযোগিতায় একটা 5ই আগস্ট এই সময়কার মধ্যে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে। 4-5 দিনের মধ্যে বাংলাদেশে কি ঘটনা ঘটতে যাচ্ছে? আসলে কি 4-5 দিনের মধ্যে কোন ঘটনা ঘটতে যাচ্ছে? হ্যাঁ, আসলে আগামী 4-5 দিনের মধ্যে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে মনে হচ্ছে যে আগামী 4-5 দিনের মধ্যে বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে। অগাস্টের প্রথম সপ্তাহে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের নেতা কর্মীরা হঠাৎ করে খুব সক্রিয় হবেন এবং এদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্ম হতে পারে। যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট গঠিত। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগত। মিমদ্র পাওয়া তাজা এবং গরম খবর, বর্তমান প্রেক্ষাপটের আলোচিত এবং সমালোচিত সকল খবর নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। আপনারা ভিডিওর অংশ বিশেষ থেকে বুঝে গেছেন কোন দিকে ইঙ্গিত করবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। সেই সাথে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। দর্শক বন্ধুরা, চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসবো। তার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। একটা শর্ট লাইভে আসলাম। আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন যে একটা নিউজ বের হয়েছে যে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট যে সমস্ত সহযোগী ছিল, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আর্মি, এদের সহযোগিতায় একটা 5ই আগস্ট এই সময়কার মধ্যে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্য যেটা ওখানে আমরা পেলাম, আচ্ছা প্রথমেই বলে রাখি, সম্ভবত রিপোর্টটা দিয়েছে এনএসআই। আমি তারপর এটা আরো আগে আসা ছিল, তারপরেও জেনারেল ফরিদকে আমি ধন্যবাদ জানাই এই রিপোর্টটা দেওয়ার জন্য। আমার কাছে মনে হয়েছে এটা, যদিও ডাইরেক্টলি কেউ বলে নাই, আমি যেটুকু খবর পেলাম এটা এনএসআই করেছে। এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, ওই তথ্য অনুযায়ী 8ই জুলাইতে একটা 400 জনের আওয়ামী লীগের ক্যাডারকে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে একটা ওয়ার্কশপ করিয়েছে একটা এনজিওর নামে, একটা কনভেনশনাল সেন্টারে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা কনভেনশন সেন্টারে এনজিওর ব্যানারে 400 জনের একটা ওয়ার্কশপ হচ্ছে, যেখানে শেখানো হচ্ছে হিট অ্যান্ড রান টেকনিক, মানে হচ্ছে গেরিলা টেকনিক, যে কোনো জায়গায় একটা নাশকতা করে সাথে সাথে পালায় যাওয়া। এই তথ্যটা গোয়েন্দা সংস্থা, আর্মি গ্রাউন্ডে ডিপ্লয়েড আছে, কেউ কোনো কিছু জানে না। এতদিন কেউ কোনো কিছু জানতো না। আপনাদের কি এখন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এই তথ্যটা জানতো তারা সবাই, জেনেও কেউ পাবলিকলি নিয়ে আসেনি? কারণ তারা চাইছে যে দেশের মধ্যে একটা অরাজকতা হোক। আপনি চিন্তা করেন, বেনজিরের কয়েকদিন আগে একটা লিক করা অডিও দেখছেন, সেটার মধ্যে ক্লিয়ারলি বলেছে তার সাথে আওয়ামী মনোভাব সম্পন্ন যারা পুলিশে আছে তাদের সাথে যোগাযোগ আছে। এখন আমি ভাই সেনাবাহিনীতে ছিলাম, আমি সেনাবাহিনী থেকে অপশন নিয়েছি 2018 সালে 5ই জুলাই। আমি সেনাবাহিনীতে এক্স্যাক্টলি জানি কারা কারা আওয়ামী ছিল, কারা কারা আওয়ামী মাইন্ডেড ছিল, কারা কারা গুম খুন পর্যন্ত করেছে, কারা একটু হালকা শুধু সাপোর্ট দিয়ে গেছে, কারা কারা জড়িত ছিল না। এই জিনিসগুলো তো আমি জানি। তা আপনি কি মনে করেন পুলিশ, এনএসআই, ডিজিএফআই তে যারা ছিল তারা কি এই জিনিসটা জানে না? পুলিশ কারা কারা আওয়ামী লীগের, কারা কারা যে কোন অফিসাররা ছিল জানে না? জানার পরেও তারা ঢাকার মতো জায়গায় একটা কনভেনশন সেন্টার ভাড়া করে 400 জনকে প্রশিক্ষণ দিল। আপনারা কেউ কিছু জানেন না? এতদিন পরে আমরা জানতেছি। অগাস্টের প্রথম সপ্তাহে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের নেতা কর্মীরা হঠাৎ করে খুব সক্রিয় হবেন এবং এদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্ম হতে পারে। আরেকটি পক্ষ চিন্তা করছে যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট গঠিত হতে পারে। অর্থাৎ ইমার্জেন্সি গভর্নমেন্টটা হচ্ছে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে এবং 4 মাস, প্রথমত 4 মাসের জন্য, পরবর্তীতে ইট ক্যান বি এক্সটেন্ডেড 4 মাস করে। এভাবে 2029 পর্যন্ত এটা এক্সটেন্ডেড হতে পারে। আপনার লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের যে আপনার সমতল ময়দান, সেটি তৈরির নিমিত্তে, অস্ত্র উদ্ধারের নিমিত্তে এবং দেশে স্থিতিশীলতা নিয়ে আসবার প্রয়োজন। এখন এখানে আরেকটা সম্ভাবনা আছে, সেটি হচ্ছে অগাস্টেই আপনার আরেকটি সরকার গঠিত হতে পারে, যেটিকে আপনার আমাদের দুটি সরকার আছে সেখানে মিয়ানমারে। একটি হচ্ছে জুনতা সরকার, যেটি নেপিডোতে দেখভাল করছেন, নেপিডোর দখলে আছেন। আরেকটি হচ্ছে গভর্নমেন্ট ইন এক্সাইল, আপনার অং সান সু কির নেতৃত্বাধীন সরকার, যেটির প্রতি বিশ্ব
মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেরই সমর্থন আছে। তো অনেকে আশঙ্কা করছেন যে অগাস্টেই হয়তো আপনার আরেকটা গভর্নমেন্টের এক্সাইল বাংলাদেশের ক্ষেত্রে গঠিত হতে পারে, যে দলটি ক্ষমতা হারিয়েছে তাদের নেতৃত্বে এবং তাদের সহযোগী যে দলগুলো আছে তাদের নেতৃত্বে। এবং যদি ব্যাপারটি সেরকম ঘটে তাহলে গৃহযুদ্ধ হয়ে যাবে অনিবার্য, সেটা ঠেকানোর কোনো সুযোগ থাকবে না। এবং গৃহযুদ্ধ যে অবসম্ভাবী সেটিতে আমাদের মাননীয় উপদেষ্টা আপনার মাহফুজ আলম তিনি আগেই জানান দিয়েছেন। সুতরাং ছক কাটা আছে, সেইভাবেই ডেভেলপমেন্ট গুলো ঘটছে। যদি তারিখ ঘোষণা হয়েও অনেকের ধারণা এই সরকারের অধীনে আর নির্বাচন হবে না, নতুন সরকারের অধীনে হয়তো নির্বাচন হবে এবং সেটি হবে যে ইমার্জেন্সি সরকার, যেটি মানে ইমার্জেন্সি জারি করার কারণে সরকার না, এটা হচ্ছে মানে যেই নমেনক্লেচারটা ব্যবহার করা হচ্ছে বা হবে সেটি তত্ত্বাবধায়ক সরকার নয়, সেটি ইন্টারিম গভর্নমেন্টও নয়, সেটি হবে ইমার্জেন্সি গভর্নমেন্ট। এবং সেখানে ওই যে 4 মাস করে সরকার গঠিত হবে এবং ইট ক্যান বি রিনিউয়েবল। জন্য মানুষের মনে প্রশ্ন যে আসলে 4-5 দিনের মধ্যে বাংলাদেশে কি ঘটনা ঘটতে যাচ্ছে। সো আসলে কি 4-5 দিনের মধ্যে কোন ঘটনা ঘটতে যাচ্ছে? হ্যাঁ, আসলে আগামী 4-5 দিনের মধ্যে আগামী বর্তমানে রাজনীতির প্রেক্ষাপট বিশ্লেষণ করে মনে হচ্ছে যে আগামী 4-5 দিনের মধ্যে বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে। কেন ঘটতে যাচ্ছে? দেখেন, ইউনূস বাংলাদেশের মানুষকে কিভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একের পর এক এই দেশের রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের জনগণকে কিভাবে ধোঁকা দিয়ে যাচ্ছে দেখেন। সো ইউনূস প্ল্যান করে সে ঘোষণা করছে যে আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আর এই দিকে 3রা আগস্ট এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ আদায়ের দাবিতে সমাবেশ ডেকেছে। তার মানে 4-5 দিন মানে হচ্ছে 3রা আগস্ট পর্যন্ত সময়টা নেওয়া হয়েছে। তো 3রা আগস্ট যদি এনসিপি যে সমাবেশ ডেকেছে, যে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ আদায়ের দাবিতে যে সমাবেশ ডেকেছে, এই সমাবেশ গিয়ে কি হবে, তাদের দাবি দাওয়াগুলো কি, তারা কি এই আলাপটা করব করে করা হয় নাই, কিন্তু না কইরা থাকা গেল না। বাংলাদেশের সাথে আমেরিকার ট্যারিফ আলোচনা চলতেছে, মানে আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্য ঢুকতে হইলে সেটা গার্মেন্টস হোক, চামড়া হোক, যেটাই হোক, কত ট্যাক্স দেওয়া লাগবে। মানে আমেরিকা তার দেশে ঢোকা সব পণ্যের উপরে অতিরিক্ত ট্যাক্স বসাবে সব দেশে। আগে এই ট্যাক্স ছিল 0 বা 5%, সেইটার ট্যাক্স বা ট্যারিফ হয়ে যাবে 20% বা 30% বা তারও বেশি। এটা হুদাহুদি করে নাই, তারা কইতেছে এটা রিসিপ্রোকাল ট্যারিফ, মানে তুমি যেমন ট্যাক্স বসাও আমার পণ্যে, আমি তেমন ট্যাক্স বসাবো তোমার পণ্যে। মানে বাংলাদেশ যদি আমেরিকান পণ্যে 30% ট্যাক্স দেয় ধরে, তাহলে বাংলাদেশি পণ্য আমেরিকায় ঢোকার জন্য 30% ট্যাক্স দিতে হবে, নো হাঙ্কি পাঙ্কি। তো এই ট্যারিফ বসায় আমেরিকা থামে থাকে নাই, তারা আলাপ আলোচনা শুরু করছে দেশগুলোর সাথে। অনেক দেশ আলোচনা করে ট্যারিফ কমায়ও নিছে, শুল্ক কমায় নিছে আর কি। যারা কমায় নিছে তারা এমন কোনো বাণিজ্য সুবিধা দিছে আমেরিকাকে যার জন্য ট্যারিফ কমাইতে পারছে। এটা একটা বার্গেনিং টুল আর কি, এটা দিয়ে বার্গেনিং করিচ্ছে আমেরিকা। বাংলাদেশের আলোচনা চলতেছে, এটা আগামী 31 তারিখের মধ্যে ফাইনাল হবে, মানে 2-1 দিনের মধ্যেই আর কি, যে বাংলাদেশ কত পাইতেছে ট্যাক্স বা ট্যারিফ। যদি বাংলাদেশ ট্যারিফ কমাইতে না পারে তাইলে হাতে হ্যারিকেন ধরতে হবে, কলে এই শুল্ক কার্যকর হবে 1 আগস্ট থেকে। তবে আমেরিকান বাণিজ্য মন্ত্রী বলছে শুল্ক কার্যকর হইলেও আলোচনা চলবে। আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, আপনারা জানেন যে আমি ইকোনমিক্সের ছাত্র। এই শুল্ক দীর্ঘমেয়াদে আমেরিকান ইকোনমির ক্ষতি করবে, তবে স্বল্প মেয়াদে তা আমাদের ক্ষতি করবে, অবশ্যই করবে, যদি আমরা শুল্কের একটা ভালো রেট না পাই। যাই হোক, আমি ওই একাডেমিক আলোচনাতে যাব না, আমরা এই চুক্তির একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করব। কুটি এশিয়া ইন্ডিয়া গ্যাঞ্জাম করিচ্ছে, আর ইন্ডিয়ার গ্যাঞ্জাম করে লাভটা কি, এটা নিয়ে আলাপ করব। এটা হইতেছে গোপনীয়তার চুক্তি। মানে এই যে বাংলাদেশ আলোচনা করতেছে আমেরিকার সাথে, সে আলোচনার আগে একটা চুক্তি করেছে বাংলাদেশের সাথে, তার নাম গোপনীয়তার চুক্তি। এখন বাংলাদেশে হাউকা উঠেছে, কেন এই আলাপ গোপনে করতে হবে, কেন পাবলিক জানিতে পারিবে না, ইউনূস সরকার খুব খারাপ কাজ করিচ্ছে, তাই না? দেবপ্রিয় কইছে এই ধরনের গোপনীয়তার চুক্তি করছে বাংলাদেশ এই ট্যারিফের নেগোসিয়েশনের টাইমে, তার নজিরবিহীন, আগে কখনো এটা হয় নাই। দেখেন, কথা সত্য, মিথ্যা কথা কয় নাই। তার সাথে এটাও সত্য যে এই একতরফাভাবে সব দেশকে রিসিপ্রোকাল ট্যারিফ চাপাই দিয়া আলোচনা শুরু করা, এটাও আমেরিকা আগে কখনো করে নাই, এটাও নজিরবিহীন। এই গোপনীয়তার চুক্তি কি বাংলাদেশ একা করেছে আমেরিকার সাথে, নাকি সব দেশই করেছে? যারা আলোচনা করছে সব দেশই করেছে, কিন্তু দেবপ্রিয় বাবুর দাবি সব দেশ করলেও বাংলাদেশ এই চুক্তি করতে পারবে না। তার মানে যে নেগোসিয়েশনে আলাপ, এটা বাংলাদেশ করতেই পারবে না। তো আসেন একটু দেখি, আমি তো কইলাম, আপনারা বিশ্বাস করবেন কেন, আগে দেখি যে আসলে অন্যরা গোপনীয়তার চুক্তি করেছে কিনা। হ্যাঁ করেছে, আমরা ফিলিপাইনের সংবাদ মাধ্যমে দেখতে পারি, তারা বলতেছে আমরা এটা বিস্তারিত বলতে পারবো না, কারণ এনডিএ মানে এটাই বলে গোপনীয়তার চুক্তি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, মানে যেটারে আমরা গোপনীয়তার চুক্তি বলতেছি সেটা সাইন করা আছে। ইংরেজিতে কইছে, এ দেখেন, হাউএভার when asked
to provide a list of products included in the tariff concession. Rodolfo did not provide details as they are signatory of a non-disclosure agreement, NDA. It is covered by an NDA while we are still negotiating. আচ্ছা, তার মানে এরা করিছে। থাইল্যান্ডে কি কইছে? Due to signing of a non-disclosure agreement, the Thai government is unable to disclose specific details of the ongoing negotiations. তার মানে এদের সাথেও করা হয়েছে। আচ্ছা, আর্জেন্টিনার সাথে কি করা হয়েছে? এদের সাথেও এনডিএ করা হয়েছে। দেখেন কইছে, the bilateral pact has been quietly in the works for 3 months under the signing of confidentiality agreement, NDA, that prevent negotiators from disclosing details. এমনকি ভিয়েতনামে জানাচ্ছে যে তারা বলতে রাজি হয়নি, কারণ এই যে তথ্যগুলো, সে তথ্যগুলো পাবলিক না। তার মানে আমরা বেশ কয়েকটা দেশের গোপনীয়তার চুক্তি দেখলাম। ওরা করতে পারবে, কিন্তু আমরা করতে পারবো না। কি আবদার! যদি সবাই চুক্তি করে আর আমরা যদি এই চুক্তি না করি, তাহলে আমাদের সাথে নেগোসিয়েশন করবে আমেরিকা? বলেন তো। আমেরিকা তো বলবে, তুমি কোন হরিদাস পাল আসছো যে তোমার সাথে গোপনীয়তার চুক্তি ছাড়া নেগোসিয়েশন করতে হবে আমাকে? আচ্ছা ধরেন এই এগ্রিমেন্ট ছাড়াই, গোপনীয়তার চুক্তি ছাড়াই আলাপ করলো বাংলাদেশের সাথে, স্পেশাল খাতির করলো আর কি আমেরিকা। তো যারা সাইন করেছে এই গোপনীয়তার চুক্তি, তারা এসে বলবে না যে আমার সাথে সাইন করলা এগ্রিমেন্ট, বাংলাদেশের সাথে করলা না কেন? বিষয়টা কি? পিতলা খাতির কেন? আমেরিকা কি জবাব দিবে? তারপরেও দেবপ্রিয়রা প্রশ্ন তুলতে পারে, কেন এটা জনগণ জানবে না? কি আর বলবো, এই দেবপ্রিয়রা 111 করলো। দেবপ্রিয় কিন্তু এই জেনেভায় পোস্টিং নিছিল 111 এর পরে, বেনিফিশিয়ারি ছিল। এই দেবপ্রিয় ট্রানশিপমেন্টের ওকালতি করেছে, আর এখন খুব নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে। সিপি ব্যবহার করেছে বাণিজ্যের নামে গোপন চুক্তি মানবো না। ওরে আমার ওরে এগুলোর মাথাত খততলা গোবর দিলেও হইতো। যাই হোক, আলাপটা কি কইতেছে ওরা বুঝেছে, আসেন এটা একটু আমরা বুঝে দেখি। আমি আপনাদের আগেও কইছি, সিপিপি যা বলবে, দেবপ্রিয় যা বলবে, তার উল্টা দিকে দাঁড়াবেন। সিপিপি যেহেতু বিরোধিতা করতেছে, দেবপ্রিয় যেহেতু বিরোধিতা করতেছে, এটা দেশের জন্য ভালো আর ইন্ডিয়ার জন্য খারাপ। এই চুক্তিটা কোনো গোপন চুক্তি না, এটা গোপনীয়তার চুক্তি। গোপন চুক্তি আর গোপনীয়তার চুক্তি দুইটা ভিন্ন জিনিস। মানে যতক্ষণ এই ট্যারিফ নিয়ে আমাদের আলোচনা হইতেছে আমেরিকার সাথে, ততক্ষণ আমাদের আলোচনার বিষয় বাইরে যাবে না। ধরেন প্রফেসর ইউনূস স্যার তারেক রহমান আলাপ করলেন লন্ডনে, তো ওই আলাপ কি লাইভে দেখছি আমরা? ওটা ধরে লাইভ হইতো, গোপনীয়তার যদি কোনো দরকারই না থাকে। গোপনীয়তা যখন থাকার দরকারই নাই, তাহলে ওই আলাপের পুরাটা রেকর্ড করে জানাই দিলে হয়। তা তো জানাই নাই। আলাপের ফলাফল আমরা জানছি, কিন্তু আলাপের খুঁটিনাটি জানার দরকার আমাদের নাই। এই আলাপ তো প্রকাশ্য করার বিষয় না। কেন না, আমি এটা পরে বলতেছি। এই আলাপ হবে বাংলাদেশের ট্যারিফ কত হবে। এই ট্যারিফ যদি কমে, তাহলে আমেরিকাকে তো কিছু দিতে হবে। সেটা কি কি দেওয়া হবে সুবিধা হিসেবে, তার সবকিছুই দুই দেশের মানুষই জানবে যখন চুক্তিটা হয়ে যাবে। কিন্তু এই আলোচনার প্রসেসের মধ্যে যা আলোচনা হবে, এই সময়টায় কিছু জানানো যাবে না, কারণ অন্য দেশ আলোচনার মধ্যে আছে। তারা যদি জেনে যায় আমরা কি আলোচনা করতেছি, তাহলে তো আলোচনার ফলপ্রসূ হবে না। প্র্যাকটিক্যাল কারণে এটা বার্গেন, তো অনেক দেশের সাথে বার্গেন করতেছে আমেরিকা। ধরেন আমরা যাই না গেলাম কিনিয়া, ইন্ডিয়ার সাথে বার্গেন করতেছে আমেরিকা। আমরা তো ইন্ডিয়ার চাইতে ভালো কন্ডিশন দিব আমেরিকাকে, তাই না? খুবই ন্যাচারাল এটা। তো বাংলাদেশ যা দিতেছে আর পাইতেছে, এটা আমাদের সাথে যারা কম্পিটিশন করে আমেরিকার মার্কেটের জন্য, তারা যাই না গেলে তো আমাদের বিপদ। আমরা তো নেগোসিয়েশন করতে পারবো না। ইন্ডিয়া তো সুবিধা নেবে এটার, কারণ ইন্ডিয়া তো ওই মার্কেটে আমাদের কম্পিটিটার। বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির কাছে ফেভারেবল ট্যারিফ না পায়, তাহলে সেই শূন্যতা পূরণে ভারত চূড়ান্তভাবে উপকৃত হবে। অর্থনীতিতে হবে, রাজনীতিতে হবে এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে হবে। এই পুরো প্রক্রিয়া এক ধরনের সফট ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্সি হবে বাংলাদেশের ইন্ডিয়ার উপরে, যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমরা হেরে যাই। বাংলাদেশকে পশ্চিমের বাজারে দুর্বল কইরা বাংলাদেশের অর্থনীতি ভারত নির্ভর করে তুলতে পারবে ইন্ডিয়া, যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমাদের চাইতে ইন্ডিয়া ভালো ট্যারিফ পায়, অথবা আমরা যদি অনেক বেশি ট্যারিফ দিতে হয়। এই জাউরারা হাউকা করতেছে, মানুষকে কনফিউজ করতেছে, যেন এই নেগোসিয়েশনে বাংলাদেশ জিততে না পারে, ইন্ডিয়া যেন বেশি সুবিধা পায় আর আমাদের মারা যায়। দেবপ্রিয় সিপিবি এদের হাউকার লক্ষ্যই এটা। এই প্রসঙ্গে আমি কোভিডের টাইমে একটা ঘটনার কথা মনে করাই দিই, মিল পাবেন। কোভিডের টাইমে আমরা যেন ভ্যাকসিন না পাই, সে বাগড়া দিছিল ইন্ডিয়া। মানে ইন্ডিয়া চাইছিল ভ্যাকসিনটা যেন ইন্ডিয়া থেকে নেওয়া হয়। তাহলে ইন্ডিয়ার লাভ কি? ইন্ডিয়া এটা তার কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে। আমি বেনে বেনে করছি না, দেখেন। তো এই সময় চীনের সাথে ভ্যাকসিন কেনা নিয়ে আলাপ হচ্ছিল বাংলাদেশের। বাংলাদেশকে চীন একটা খুব ভালো প্রাইস দিছিল, দাম দিছিল, খুব কম দামে, শ্রীলঙ্কা থেকে কম দামে এমনকি বাংলাদেশকে টিকা দেওয়া হয়েছিল। শ্রীলঙ্কার তখন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, আপনারা তো জানেন। তার সেই অবস্থা তো বাংলাদেশকে একটা ভালো প্রাইস দেওয়া হয়েছিল, যেটা শ্রীলঙ্কার চাইতে কম। এটা হয়েছিল একটা গোপনীয়তার চুক্তি দিয়া। কারণ এই প্রাইসটা যদি শ্রীলঙ্কা জানে যায়, নেপাল জানে যায়, সবাই তো বলবো আমাকে বাংলাদেশে প্রাইস দাও। বাংলাদেশ এটা বার্গেন করে পাইছিল। সেই চুক্তির ফাইল প্রথম আলো রোজিনা চুরি করে সচিবালয় থেকে। রোজিনাকে গ্রেপ্তার করা হয়। আমি বলছিলাম কাজ ঠিক হয়েছে। এটা রোজিনা ইন্ডিয়াকে সার্ভিস দিতে গিয়ে কাজ করেছিল। এই ফাইল রয়ের হাতে তুলে দিত। গোপনীয়তায় ঢাকা ফাইল থেকে আমরা যে দাম পাইছি এটা প্রকাশ করে দিত রোজিনা পত্রিকায়।
আপনি দাম প্রকাশ করে দিলে তো চীন বিপদে পড়বে, ইন্ডিয়া শ্রীলঙ্কা যায় বলবে কেন তুমি আমার কাছ থেকে বেশি দাম নিলা বাংলাদেশ থেকে। তাসনিম খলিলারা তখন যুক্তি দিছিল রোজিনাকে দিয়ে কেন চুরি করাবে ইন্ডিয়া, ইন্ডিয়া চাইলে তো ওবায়দুল কাদের হাতে দিয়ে আসতো ফাইল। দেখেন এত বুদ্ধি দেখেন, ফাইল পাওয়া নিয়ে তো কোনো ইস্যু নাই, ফাইল একটা কেন 10টা ফাইল দিয়ে আসতে পারে। ইস্যু হইতেছে মিডিয়া বাংলাদেশ যে দাম পাইছে সেটা প্রকাশ হওয়া, একমাত্র সেটা প্রকাশ হওয়া মাত্রই এই চুক্তি ভঙ্গের, গোপনীয়তার চুক্তি ভঙ্গের অভিযোগ সিন করতে পারে এবং সেই অজুহাতে আমাদের ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দিতে পারে। রোজিনা ব্যর্থ হওয়ায় একজন ডেপুটি সচিব সে দাম প্রকাশ করে দেয়, ফলে চীনা ভ্যাকসিন আসা বন্ধ হয়ে যায়, আমাদের 2 বা 3 গুণ দাম দিয়ে সেই ভ্যাকসিন কিনতে হয়। তাহলে এটা অনুসন্ধানী সাংবাদিকতা নাকি দেশের মানুষের? আমাদের যে বেশি টাকায় ভ্যাকসিন কিনতে হইলো এটা কার জন্য? রোজিনার জন্য। তো বাংলাদেশকে যে অধিক টাকা গচ্চা দিয়ে ভ্যাকসিন কিনতে হইলো সেটা আগে কি রোজিনার বাপ দিবে না ওর হাজবেন্ড দিবে? এটা কারে বুঝাইবেন? এই একই ঘটনা ঘটেছে ট্যারিফ নিয়ে আলোচনায়, গোপনীয়তার চুক্তি নিয়ে। আসেন এটা একটু বুঝে দেখি। দুনিয়ায় কোন দেশের মিডিয়ার কোনো কুরকুরে নেয়, সবাই তো এই সাইন করছে না, একমাত্র বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকদের এতই কারেন্ট এই গোপনীয়তার চুক্তি প্রকাশ করতেই হবে। তো এটা নিয়ে কি হইলো আসেন দেখি। এখানে হচ্ছে একই রোজিনা কাণ্ড ঘটনা হইলো। এনবিআর এর দ্বিতীয় সচিব মুকিদুল আলমকে দিয়া এই আলোচনার বিষয়াদি কচুক্ষেতি বাইর করল। কচুক্ষেতি মানে কিন্তু ওয়াকারের বালক, বালক মানে জানেন তো, হ্যাঁ, যে মারা দেয়, বুঝছাও। র এর ডাইরেক্ট পেরোলে এই পদ বালক, সেইটা দিয়া বাংলা আউটলুকে নিউজ করাইলো। মুকিদুল ধরা খাইলো, চাকরি গেল। বাংলা আউটলুকের নিউজ সরাই নিলে কচুক্ষেতি নিজের পেজে ওই চুক্তির আলোচনা প্রকাশ করে দিল। দেখেন এর ফলে কি হইলো, বাংলাদেশের আলোচকেরা, নেগোসিয়েটরেরা মারাত্মক চাপে পড়লো। আলোচনা নেগোসিয়েশন আমরা পিছায় পড়লাম, ইন্ডিয়া আপার হ্যান্ড পাইলো। তাহলে বুঝেছেন তো কে কার সুবিধার জন্য এটা পাবলিক করা হয়েছিল? ওই বালক ওয়াকারের কেন এটা পাবলিক করলো? আপনারা তো জানেন বাংলাদেশ যদি ফেভারেবল ট্যারিফ না পায় তাহলে ইন্ডিয়া লাভবান হবে, আর কেউ না। ইন্ডিয়াকে উপহার দিল ওয়াকারের বালক। এইবার সব বুঝেছেন তো, মিলিছে সব। বাংলাদেশের শিল্প, গার্মেন্ট, রপ্তানি আমেরিকার বাজারে সব ধ্বংস করে দেওয়ার কাজটা এই ওয়াকারের বালক করে দিল। যদি বাংলাদেশ ভালো ট্যারিফ না পায় তার দায় একমাত্র এই বালকের। আপনারাই বলেন এটা প্রকাশ করে কি এমন হাতি ঘোড়া বজরা পানসি হয়েছে? কি অর্জন করছে বাংলাদেশ? কিছুই না। বাংলাদেশের জনগণ কি অর্জন করছে? কিচ্ছু না, হারাইছে। কিন্তু এইটা প্রকাশ করার জন্য এত কুরকুরানি কেন ওদের খোয়ায়? কুরকুরানি মোদির কুরকুরানি, ইন্ডিয়ার কুরকুরানি। কারণ মোদি কইছে শুধু ওয়াকার নামিও তোমার বালক বানাবো, আর ওই খুশিতে মারছে দৌড়। তাহলে কি আমরা ফেভারেবল ট্যারিফ পাবো না আমেরিকার বাজারে? 2 দিন অপেক্ষা করেন, ভালো খবর পাবেন ইনশাল্লাহ। ওয়াকারের পদ বালক কাজটা খুব জটিল এবং কঠিন করে দিলেও এটা উত্তরানো গেছে। আমার কাছে যতটুকু খবর আছে, চুক্তির ডিটেলস বেশি জানতে পারবেন তাড়াতাড়ি। এই ট্যারিফ আলোচনা, এই গোপনীয়তার চুক্তি সবই কূটনৈতিক বাস্তবতা। এই বাস্তবতায় কার কি বক্তব্য, কে কি প্রকাশ করলো সেটা বড় কথা না। বড় কথা এই যে বাংলাদেশে কোনো দালাল চক্র, কোনো রোজিনা সিন্ডিকেট, অনুসন্ধানী সাংবাদিকতার নামে রয়ের দালাল, ওয়াকারের পাঁচাটা হাইব্রিড অনুসন্ধানী সাংবাদিকদের খেয়ালখুচির উপর চলে না। আমাদের রাষ্ট্র যদি সাহসিকতার সাথে ন্যায্য বার্গেন করে, যদি ঠিক সময় জিপ কামড়ে চুপ থাকে, তাহলে আমরা জিতবো। কারণ এই খেলা গলা ফাটানোর না, মাথা খাটানোর। আজকের দিনটায় আমরা শিখে গেলাম তথ্য চুরি করে নয়, কৌশল দিয়ে জয়লাভ করতে হয়। গোপন রাখাটা সবসময় চোরের চক্রান্ত না, কখনো কখনো তা হয় রাষ্ট্রীয় অস্ত্র। যারা চায় বাংলাদেশ বিশ্ববাজারে হারুক, তারা চায় না গোপনীয়তা থাকুক এই বাণিজ্য আলোচনায়। তারা চায় প্রত্যেকটা দরজার চাবি পড়ুক দিল্লির হাতে। কিন্তু না, এবার আর তা হবে না। বাংলাদেশ দাঁড়াইছে নিজের কৌশলে, নিজের স্বার্থে, এবং এই দাঁড়ানোয় মাথা উঁচু করে দাঁড়ানো। ধ্বংস হয়ে হারায় যাওয়ার আগাম ঘোষণা না এটা। এই জাতি মাথা নত করে না। এই জাতি নিজের বাজার, নিজের রপ্তানি, নিজের শ্রমিকের ঘাম দাম চায়। যুক্তরাষ্ট্র হোক, ভারত হোক, কেউ আমাদের পেছনে রেখে সুবিধা পাবে না যদি আমরা নিজের প্রতি বিশ্বস্ত থাকি। তাই শেষ কথা একটাই, এই লড়াইয়ে আমরাও জিতবো, কারণ এইবার বার্গেনের টেবিলে বসছে এক নতুন বাংলাদেশ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।